একটু বাসায় আছি তো। স্যার একটু লাইভ সেশন তো ম্যাডাম ভালো আছে। লাইভে দিয়েছেন? জি স্যার, আমাদের প্রোগ্রাম চলতেছে। ওকে, তাহলে স্টার্ট করে ফেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার পরিচয় দিয়ে আমি আজকে আমাদের প্রোগ্রামের সম্মানিত যারা দর্শক শ্রোতা থাকবেন, আপু এবং ভাইয়ারা, তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি ডাক্তার মোহাম্মদ খালিদ বিন ইসমাইল, এফসিপিএস নিওনেটোলজিতে পার্ট 2 এবং আরএমও হিসেবে কর্মরত আছি বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটে। আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে এফসিপিএস পার্ট 2, সরি, এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্স। এটা হচ্ছে এক্সাম ব্যাচ 2, এটার ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছে আমাদের ডক্টর আবুজর গিফারি। আবুজর গিফারি এফসি বিসিএস হচ্ছে এফসিবিএস কার্ডিওলজি এবং আরএম হিসেবে কর্মরত আছে বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটে, এবং সে হচ্ছে 48 বিসিএস এর রিকমেন্ডেড ছিল। তো আজকে আমরা আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, এফসিপিএস মিড টার্মের পেডিয়াট্রিক্স গ্রুপের। তো আমরা সবাই জানি এফসিপিএস আমাদের হচ্ছে তিনটা ভাগে পরীক্ষা হয় সাধারণত। এটা হচ্ছে রিটেন, রিটেন পার্ট হচ্ছে এমসিকিউ, মানে এসবিএ প্লাস হচ্ছে রিটেন। আর এর পাশাপাশি হচ্ছে একদিন অস্পির সাথে ক্লিনিক্যাল। আমরা যদিও একই দিনে পরীক্ষা হয়, কিন্তু অস্কি এবং হচ্ছে ক্লিনিক্যাল পার্ট হচ্ছে আসলে আলাদা হিসাবে একই দিন আলাদা আলাদা ভাবে হয়। তো রিটেন পার্টে যে যে মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2 দিনেই পরীক্ষা হয়। তো রিটেন পার্টে যেটা হয় হচ্ছে, রিটেনে হচ্ছে এসবিএ থাকে 50টা, সেই সাথে 50 একটাতে 2 মার্কস করেছে 100 মার্কস থাকে। এবং পরের দিন মানে ডে 2 তে গিয়ে হচ্ছে আমাদের রিটেন পরীক্ষা হয়। রিটেন পরীক্ষাতে 20টা কোয়েশ্চেন থাকে, সেখানে হচ্ছে 5 মার্কস করে 100 মার্কস। এটাতে যখন আপনি অ্যাপিয়ার্ড হয়ে যাবেন, তার মানে হচ্ছে পাস করবেন রিটেন রেজাল্ট দেওয়ার পরে, এরপর হচ্ছে আমাদের ক্লিনিক্যাল পার্ট। ক্লিনিক্যাল এটা হচ্ছে অস্কি প্লাস হচ্ছে অসপি, দুইটা একসাথেই হয়। তো সেখানে হচ্ছে আমাদের 5টা কোয়েশ্চেন থাকে, 5টা ক্লিনিক্যাল কোয়েশ্চেন থাকে। সেখানে হচ্ছে 5টা স্টেশনে আপনাদের প্রত্যেককে রোটেশন হিসাবে 5টাতেই অ্যাটেন্ড করতে হবে। এটা শেষ হওয়ার পরে আমাদের 10টা অসপি কোয়েশ্চেন থাকে, এটা 5 মার্কস করে 50 মার্কস। আর অসকিতে হচ্ছে বা ক্লিনিক্যাল পার্টটাতে হচ্ছে বা আমরা যেটা শর্ট কেস বলি, হিস্ট্রি টেকিং শর্ট কেস, এই পোর্শনটাতে হচ্ছে 5টা স্টেশন থাকে। সেখানে আপনার 10 মার্কস করে, 5 10 50, টোটাল এই 300 মার্কসের পরীক্ষা হয়। এরপরে ফাইনাল রেজাল্ট দেয় যেদিন আমাদের পরীক্ষা শেষ হয়, ক্লিনিক্যাল পরীক্ষা সেদিনে। তো আমরা এইবারের রেজাল্ট যদি দেখি, সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারি আচ্ছা, আগের আমরা বলতাম হচ্ছে শুধুমাত্র পরীক্ষা দিলে পাশ করা যায়, বাট এবারের রেজাল্ট হচ্ছে আমাদের রিটেনে অনেকে খারাপ করেছে, এটা আপনারা জানেন হয়তো ইতিমধ্যে, এই বিষয়টি এক্সপ্লোর হয়েছে। এর পাশাপাশি হচ্ছে ক্লিনিক্যালে অনেকে খারাপ করেছে। তো আপনারা যদি আমাদের যে আপু ভাইয়ারা যারা জুলাই সেশনে পরীক্ষা দিবেন 2026-এ, জুলাই বলতে এখন তো জুন সেশনে চলে এসছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আগে থেকে প্রিপারেশন, রিটেন গুলো গোছানো বা অস্পি গুলো দেখা বা ক্লিনিক্যাল পোর্শন গুলোকে ভালোভাবে আয়ত্ত করা, এই জিনিসটা আপনাকে আগে থেকেই করতে হবে। আদারওয়াইজ আপনি লাস্টে গিয়ে বা এত কর্মব্যস্ততার মাঝে আপনি কিন্তু টোটাল প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবেন না। তো আমরা জানি আমাদের এই যে হিউম্যান বিং হিসেবে আমাদের জন্য কোনো প্রেশার না থাকে, তাহলে আমাদের ওই পড়াশোনা বা ওই জিনিস ভালোভাবে তো মানে একটা একটু যেটা আমাদের উত্তরণ করাটা খুব কঠিন হয়ে যায়। তো আজকে এই বিষয়গুলো আমাদের এক্সাম ব্যাচ 2 এর সব বিস্তারিত বিষয়গুলো আমরা জানার জন্য আমাদের স্পিকারকে অনুরোধ জানাবো, ডক্টর আবুজর গিফারি। আবুজর গিফারি আমাদেরকে ডিটেলস এই কোর্স কারিকুলাম এবং হচ্ছে এক্সাম ব্যাচ 2 কিভাবে রান করবে সে সম্পর্কে আমাদেরকে ডিটেলস জানাবে। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের স্পিকার ডক্টর আবুজর গিফারির কাছে। সালাম আলাইকুম খালিদ ভাই।
শোনা যাচ্ছে আমাকে? জি হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। আসসালামু আলাইকুম, সম্মানিত চিকিৎসক বৃন্দ, আপনাদের সবাইকে আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আহ রমজান মাসে আসলে ইফতারি করার পরে শরীর টায়ার্ড থাকে, সবাই রেস্টে থাকেন। তো এই মুহূর্তে যারা আমাকে বা আমাদের কথা শুনছেন, দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তবে তাদের সবাইকে আমি অগ্রিম স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই প্রোগ্রামটা মূলত আমাদের এক্সাম ব্যাচকে নিয়ে। আমাদের মাঝে আমরা যারা এক্সপ্রেস মিড টার্ম পিডিয়াট্রিক্স এর পরীক্ষা দিতে চাই, আমি কে বলি, এক্সপ্রেস মিড টার্ম পিডিয়াট্রিক্স এর কিছু কোর্সের নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম। এবং আমরা গতবার দেখেছিলাম যে আমাদের প্রায় 73 জন পরীক্ষা দিয়েছিলেন, 73, পাশ করেছিলেন 49। তার মানে প্রায় 24 জন আহ শিক্ষার্থী, ডাক্তার যারা হচ্ছে পরীক্ষাতে তাদের আশানুরূপ ফল পাননি। তাহলে দেখেন, তাহলে আমার কাছে প্রশ্ন, আমি চিন্তা করলাম যে আমরা তো সবাই 2 বছর ট্রেনিং করছি, তাহলে আমাদের রেজাল্ট আসলে 24 জনের খারাপ কেন হলো? এর উত্তর যদি বলি যে 1 নম্বর তো হয়তো কপালে ছিল না, এটা তো মানতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় যদি বলি, যে আমাদের যে প্রিপারেশনটা, আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে একটু সিস্টেমেটিক হইতে হবে। আপনারা যারা যারা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে আপনারা যদি একটু খোঁজ নেন, তাহলে একটু দেখতে পাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে রিটেনেই আমাদের বেশি খারাপ হয়েছে। রিটেনে খারাপ হওয়ার পেছনে কারণ কি ছিল? ধরেন আমি যেবার পরীক্ষা দিই, আমাদের সময় একটা সিনারিও আসছিল এরকম, যে একটা পার্সন, একটা বাচ্চা যার অ্যানিমিয়া, জন্ডিস এবং অর্গানোমেগালি মানে স্প্লেনোমেগালি আছে তার। ওকে। পাশাপাশি তার আরেকটা হিস্ট্রি দিচ্ছে যে তার কোলেসিস্টিকটোমের একটা হিস্ট্রি আছে। এটা ডায়াগনোসিস কি? তো এখন অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি মানে অর্গানোমেগালি আমাদের মাথায় কি আসবে? আমাদের থ্যালাসেমিক ট্রায়েড। আমরা ওয়ার্ডে কি নিয়ে ডিল করছি? মেইনলি যদি বলি এই ধরনের পেশেন্ট আমরা অবশ্যই থ্যালাসেমিয়া নিয়ে ডিল করছি। তা আমাদের মাথায় কি আসবে? আমি সাধারণত থ্যালাসেমিয়া আসবে, এর এর বাইরে আসাটা কিন্তু টাফ। তা আমি একটা জিনিস চিন্তা করলাম যে আসলে অ্যানিমিয়া, জন্ডিস, অর্গানোমেগালি শেষ, থ্যালাসেমিয়া চিন্তা করলে এর বাইরে কোনো কিছু দেওয়ার কোনো প্রশ্নই আসে না, দরকার নাই আর। আর যদি সাথে কোনো কমপ্লিকেশন দিতে চাই দিতে পারে, কিন্তু কোলেসিস্টেক্টমির হিস্ট্রিটা কেন দিল সে? আমার মাথায় শুধুমাত্র এই এই জিনিসটাই ঘুরতেছে যে কেন কোলেসিস্টেমি। কারণ কোলেসিস্টেক্টমি যেহেতু দিয়েছে সেহেতু সামথিং ইজ হ্যাপেন, সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। তখন আসলে ডায়াগনোসিস ছিল হচ্ছে হেরেডিটারি স্পেরোসাইটোসিস। এখন আমি আপনাকে যদি বলি, আপনি হেরেডিটারি স্পেরোসাইটোসিস এর কয়টা পেশেন্ট আপনি ওয়ার্ডে ডিল করছেন? আপনি হয়তো 2 বছরের ট্রেনিং এ ম্যাক্সিমামের এই উত্তরটাই হবে যে আমি আসলে হেরেডিটারি স্পেরোসাইটোসিসটা আমি ডিল করি নাই। কিংবা আপনি ওয়ার্ডে কয়টা নকটার্নাল এনএরসিস এর পেশেন্ট ডিল করছেন, যেটা আমাদের কিন্তু এসিকিউ তে অলরেডি এসেছে। কিংবা G6PD ডিফিসিয়েন্সির কয়টা পেশেন্ট আমি ডিল করেছি। কিংবা ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিজ এর কয়টা পেশেন্ট আমি ডিল করেছি। এই যে আমি যেই কথাগুলো বললাম প্রত্যেকটা কিন্তু এসিকিউ এর কোশ্চেন ছিল। দেখেন, অবশ্যই কিছু কোশ্চেন ম্যাক্সিমাম একটা কাভারেজ তো দিবে আমাদের যে কমন ডিজিজ যেগুলো সেগুলো, কিন্তু এই কমন ডিজিজের বাইরেও কিন্তু আপনাকে জানতে হবে, সিস্টেম ওয়াইজ পড়তে হবে আপনাকে। সিস্টিক ফাইব্রোসিস থেকে প্রতিবারই কোশ্চেন আসে, কিন্তু সিলিয়াক ডিজিজ থেকে প্রতিবারই কোশ্চেন আসে, আলসারেটিভ কোলাইটিস, ঠিক আছে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, কিন্তু এই পেশেন্ট গুলো কিন্তু আমরা খুব বেশি ডিল করি না। তাহলে দেখেন, তাহলে এইগুলো কি পড়তে হবে না? আমাকে অবশ্যই পড়তে হবে। কিন্তু এইগুলোর জন্য সাজানো গুছানো যে পড়াশোনা, সেটা আসলে আমাদের পিডিয়াট্রিক্স এর ডিউটি করে, ইভিনিং নাইট করে, সেমিনার প্রেজেন্টেশন করে, আলাদা করে পড়তে বসাটা রুটিন করে সো মাচ ডিফিকাল্ট। যার কারণে আমাদের প্রিপারেশনটা থেকে যাচ্ছে ইনকমপ্লিট। যার কারণে পরীক্ষা যখন আমরা দিতে যাচ্ছি, কিছু কমন জিনিস আমরা তো পারবোই, স্বাভাবিক, কিন্তু শুধুমাত্র ওইগুলা দিয়ে আমার পাশ হচ্ছে না। আমার পাশ করতে গেলে আমাকে এই যে আনকমন জিনিসগুলো সম্পর্কে ইন ডিটেলস আমার ধারণা থাকা লাগবে বা থাকতে হবে। এন্ড এগুলো সম্পর্কে তো আমি ওয়ার্ডে আমি ডিল করি না। তাহলে আমি এগুলো কিভাবে পারবো? এই জন্য আমি পারতেছি না। প্রিয় চিকিৎসক বৃন্দ, এই জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা একটু সিস্টেম ওয়াইজ পড়বেন। সিস্টেম ওয়াইজ পড়াটা খুব গুরুত্বপূর্ণ। আপনি জেনেসিসে থাকেন বা নাথিং, দ্যাট ডাজেন্ট ম্যাটার, তবে আপনাকে সিস্টেম ওয়াইজ পড়তে হবে। এখন আপনার কাছে যদি মনে হয় যে এটা আপনার কাছে মনে হয়, কথাটা ভুল বললাম, মনে হবে, এটা খুবই স্বাভাবিক যে আপনি নিজে
রুটিন করে পড়াটা খুব টাফ, এই জন্য জেনেসিস আপনাদেরকে হেল্প করতে চাই। জেনেসিস এক্ষেত্রে আপনাকে সুন্দর একটা রুটিন করে দিচ্ছে। আমরা পুরো পেডিয়াট্রিক্সকে আমরা 14টা সিস্টেমে ভাগ করে ফেলছি, 14টা এক্সাম। এবং এই সিস্টেম গুলো এমন ভাবে ভাগ করা হয়েছে যেন এর বাইরে আসলে কোনো কিছু পড়া লাগবে না আপনার। আপনি এই মুহূর্তে বিশেষ করে যারা আমরা ওয়ার্ডে, আপনারা ঠিক আছে ওয়ার্ডে খুব ভালো কাজ করেছেন লোক পাবেন, তবে আমার কাছে মনে হয় যে আপনার এসিকিউ এর জন্য একটা ভালো প্রিপারেশন নেওয়া উচিত। আপনি যদি এসিকিউ বা এসবি এর জন্য প্রিপারেশন না নেন, তাহলে আপনার একটা বিশাল বড় গ্যাপ থেকে যাবে। সেক্ষেত্রে আমরা 14টা সিস্টেম, আমরা হচ্ছে 14টা এক্সাম, এবং ফাইনালি কিন্তু আমরা যেটা কাজটা করেছি, এই 14টা এক্সামকে আমরা 7টা করে ভাগ করে আমরা মডেল টেস্ট নিয়েছি, এবং পুরো সিস্টেমের উপরে কিন্তু আমাদের এসবিএ এবং এসিকিউ এর মক টেস্ট এর ব্যবস্থা করা হয়েছে। এই এক্সাম গুলো পাশাপাশি প্রত্যেকটা এক্সামের পরে কিন্তু সলভ ক্লাস আছে, অর্থাৎ এটা কেন ট্রু হলো, এটা কেন ফলস হলো, এটা কেন অ্যান্সার হলো না, এই এসিকিউ এর উত্তরটা আমি যেভাবে লিখেছি সেটা ঠিক আছে কিনা, আপনারা এক্সাম দেবেন, এক্সাম দেওয়ার পর কিন্তু সেই খাতা কাটার ব্যবস্থা আছে। মেন্টর কিন্তু সেটা আপনাকে বলে দিবে যে এই খাতাগুলোতে কোথায় কোন ভাবে লেখা উচিত ছিল। আপনি এক সুন্দর একটা গাইডেন্স পাবেন কিভাবে আরো ভালো করে লেখা যায়, তো বা কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে সেটা আপনি অ্যাসেস করতে পারবেন। এই সিস্টেম অনুযায়ী চললে কি সুবিধা আপনার, আপনি রেগুলার ওয়ার্কিং আওয়ার যেটা বা রেগুলার আপনার যে ডিউটি, রেগুলার একাডেমিক সেশনের পাশাপাশি আপনি একটা সিস্টেমের মধ্যে চলতে পারবেন। আর সিস্টেমের মধ্যে চললে আপনার পড়াশোনাতে গ্যাপ হওয়ার সম্ভাবনা কম। ধরেন আপনার যেদিন হেমাটো-অনকোলজি আপনার সিস্টেমে এক্সাম থাকবে, আপনি কিন্তু ওই দিন হেমাটো-অনকোলজিটাই পড়বেন, আর কিছু পড়বেন না। এবং হেমাটো-অনকোলজি এমন ভাবে পড়বেন যেন এখানে কোনো গ্যাপ না থাকে। পক্ষান্তরে আপনি দেখা গেছে 1 ঘন্টা আপনি হেমাটো-অনকোলজি পড়লেন, পরের 1 ঘন্টা আপনি হেপাটোলজি পড়তেছেন, পরে 1 ঘন্টা নিউরোলজি পড়তেছেন। এই হ্যাপাসাইডটি পড়লে আপনার কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট হবে না কখনো। তাই আপনার প্রিপারেশনটাকে কমপ্লিট করার জন্য জেনেসিসের এই আয়োজন। আপনি যদি জেনেসিসের এই এক্সাম গুলোতে রেগুলার অ্যাটেন্ড করেন এবং মডেল টেস্ট এবং ফাইনালি মক যদি দেন, আমরা তীব্র আশাবাদী যে অন্তত রিটেনে আপনাকে ইনশাল্লাহ মানে খারাপ রেজাল্টের অপেক্ষার প্রহর আপনাকে গুনতে হবে না, ইনশাল্লাহ আপনি পাস করবেন। আর পাশাপাশি জেনেসিসের আপনি যদি এনরোল নাও হন, কোনো সমস্যা নাই, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে নক দিতে পারবেন। যে কোনো পরামর্শ, উপদেশ সবকিছু মিলিয়ে আপনারা আমাদের সাথে সবসময় কন্ট্যাক্ট করতে পারবেন। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা ইফতারি পরে আসলে খুব বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে। আমাদের এই ব্যাচটি কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে, এবং আমার মনে হয় যে আপনারা যদি প্ল্যান করে থাকেন যে আপনারা এক্সামটা দিবেন, আহ, এবং তাহলে আমার কাছে মনে হয় যে আপনার একটু সিস্টেমেটিক ওয়েতে আগানো উচিত। আমি একটা কথা বলে শেষ করব যে আমাদের মিড টার্মে অকৃতকার্য হওয়ার পিছনে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের মিড টার্মে ক্যারি অন সিস্টেম আছে, আপনারা সবাই জানেন। এটা আমাদের জন্য নিঃসন্দেহে ভালো। ধরেন আপনি যদি এবার পরীক্ষাতে অকৃতকার্য হন, আপনি ট্রেনিংটা কন্টিনিউ করতে পারবেন আরো 1 বছর, অর্থাৎ পরপর 3বার আপনি মিড টার্মে অ্যাপিয়ার করতে পারবেন। এর মধ্যে যদি আপনি পাস না করেন 3বার দিয়েও, তারপরে আপনাকে ট্রেনিংটা ডিসকন্টিনিউ হবে। তো অনেকের কাছে যেটা মনে হয় যে সময় তো আছেই, আমি তো ট্রেনিং করবোই, এখন একটু দিই, প্রথমবার দিয়ে দেখি কি হয়, পরে আবার ভালো করে দিব। এই চিন্তা যদি আপনার মাথার ভিতরে একবার ঢুকে, আপনার পাস করার সম্ভাবনা কম। কারণ আপনার ভিতরে ঢিলামি চলে আসবে, আপনার পড়াশোনার সিরিয়াসনেস থাকবে না। তো আমি আপনাকে একটা কথাই বলি, যে কোনো পরীক্ষা আপনার জন্য একটা স্ট্রেস, আপনার জন্য একটা চাপ, এবং চেষ্টা করবেন আমি এই স্ট্রেস, আমি এই চাপ আমি একবারই নিব, আমি একবারে বেশি চাপ নিব না। কারণ আপনার যত ভালোই প্রিপারেশন থাক না কেন, আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা দেওয়ার আগের যে স্ট্রেসটা, ওটা আপনাকে অবশ্যই নিতে হবে। এবং মানুষের জীবনে ব্যস্ততা যত দিন যাবে তত ব্যস্ততা বাড়বে, আপনার জীবনের ব্যস্ততাও বাড়বে। তো আপনি চেষ্টা করবেন আপনি এবারই পরীক্ষা দিবেন, এবং এবারই যেন আপনার এক চান্সে পাস হয়ে যায়। যদি আপনি জেনেসি এনরোলড হন, রেগুলার আমাদের যে রুটিন আছে এক্সামের রুটিনটা আপনার রেগুলার ফলো করেন, তাহলে দেখবেন যে আপনার প্রিপারেশন আপনার মনের অজান্তে হয়ে যাচ্ছে, শুধুমাত্র জেনেসিসকে আপনি ফলো করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা খুব বেশি কথা বাড়াবো না। আপনারা সবাই এক্সপ্রেস মিড টার্মের জন্য পড়াশোনা শুরু করেন। যারা এখনো ভাবছেন যে আমাদের হাতে অনেক বেশি সময় আছে, এটা কিন্তু খুব বেশি সময় নাই, আর 3 মাস সময় আছে। এই 3 মাসকে আপনারা কাজে লাগান। আহ ইনশাল্লাহ যদি আপনারা সিস্টেমেটিক ওয়েতে সামনে আগান, তাহলে মিড টার্ম পাস করা, মানে বিষয়টা হচ্ছে কি, মিড টার্ম পাস করা অনেক বেশি সহজও না, অনেক বেশি কঠিনও না। এটা সহজ বা কঠিন নির্ভর করবে আপনার ডেডিকেশনের উপরে। আপনি যদি ডেডিকেটেডলি পড়াশোনা করেন, মিড টার্ম পাস করা আপনার জন্য খুব বেশি কঠিন কিছু হবে না, ইনশাআল্লাহ। হ্যাঁ,
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। সালাম আলাইকুম। খালিদ ভাই। ধন্যবাদ, খুব সুন্দরভাবে আবু জকির আসলে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে চমৎকার করে বলেছেন। আমার মনে হয় আর খুব বেশি কিছু বলার কিছু নাই। তবে আমি কয়েকটা জিনিস একটু ফোকাস করতে চাই। আমরা আসলে মানে কোন একটা বিষয়ে যদি কখনো যদি ফোকাস না হয়, মানে সাপোজ আমার সামনে পরীক্ষা, এই এটাকে যে আমি যদি ফোকাস করতে না পারি তাহলে আমার রেজাল্ট খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন ফোকাস করব আমার মানে গোলটাকে অ্যাচিভ করার জন্য আমি আমার আসলে প্রচেষ্টাটা কেমন সেটাও আমাকে কিন্তু জানতে হবে। যে আমার ফোকাস বা হচ্ছে আমার গোল সেট করা, বাট আমার মানে চেষ্টা বা সাধনা এটা যদি না থাকে তাহলেও কিন্তু আমি আমার গোলকে অ্যাচিভ করতে পারবো না। মানে আমরা সবাই বলি যে আমাদের কর্মব্যস্ততা, তারপর আমাদের ফ্যামিলি, তারপর আমাদের হসপিটালের ওয়ার্কলোড, আমরা সবাই সবাই এই কথাগুলো বলে হচ্ছে একটু গা ছাড়া দিই। তো সেই গা ছাড়াটাকে যেন একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে আমরা যেন প্রিপারেশনটা নিতে পারি, এই জন্যই আসলে জেনেসিস এর এই যে এফসিবিএস মিড টার্ম পেডিয়াট্রিক্স এর এক্সাম ব্যাচ 2 এর আয়োজন করা, যেন আমাদের আপু ভাইয়ারা তাদের এই কর্মব্যস্ততার মাঝেও, এত ব্যস্ততার মাঝেও একটা ওয়েল ফর্ম, তারপর হচ্ছে কনসাইজড ওয়েতে সুন্দরভাবে যেন প্রিপারেশনটা নিতে পারে। কারণ অলরেডি আমাদের 6টা মাসের মধ্যে 3টা মাস কিন্তু শেষ। তো এর মধ্যে আমাদের রোজার ঈদ চলে আসছে, মানে এই মাসটাও আমাদের অলমোস্ট চলে যাবে। তো আমাদের একদম খুব কম সময়ের মধ্যে ওয়েল অর্গানাইজ বা ওয়েল মানে আমাদের ভালোভাবে যে প্রিপারেশনটা নেওয়া, কনক্রিট যে প্রিপারেশনটা নেওয়া, সেটার জন্য সময় কিন্তু খুবই কম। আমি আগেও বলেছি, একটা প্রিপারেশনকে যাচাই করার জন্য পরীক্ষার কোনো বিকল্প নেই। আমি পারছি কিনা, আমি কোয়েশ্চেনটা বুঝছি কিনা, বা আমি কিভাবে লিখলে আমার আসলে মার্কস গুলো ক্যারি করবে, মানে প্রশ্নের ধাঁচটা কিভাবে মানে কেমন হয়, বা কিভাবে প্রশ্ন করলে মানে আমার থেকে আসলে নলেজ যাচাই করবে, এই জিনিসগুলো আসলে পরীক্ষা দেওয়ার আগে, মানে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে কিন্তু আমাদেরকে কোনো না কোনো ভাবে বুঝতে হবে। আমি একটা জিনিসের অ্যান্সার জানি, কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটা এমন যে আমি হয়তো কোয়েশ্চেনটা ধরতেই পারিনি পরীক্ষার হলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পাশাপাশি এসবি এর কথা বলবো, আমাদের কিন্তু এই পোস্ট গ্রাজুয়েশন স্টেজে এসে কিন্তু আমাদের কোনো এসবি এর বই বা কোনো একটা কিছু নোট এগুলো কিন্তু কিছুই নাই। আমরা হয়তো আবিদ হোসেন মোল্লা স্যার বা আরো নেলসনের কিছু অংশ এভাবে করে বিভিন্ন বই, এম আর খান স্যারের বই, তো এগুলো আমরা পড়ি, কিন্তু কোয়েশ্চেনটা আসলে কিভাবে হয় সেটাও কিন্তু জানি না। তো এগুলো জানার জন্য, এগুলো প্র্যাকটিস করার জন্য, এগুলোতে একটা সংস্পর্শে থাকার জন্য কিন্তু জেনেসিস এর এই আয়োজন। আশা করছি এই আয়োজনটা আপনাদের অবশ্যই সাপোর্টিভ হবে, আপনাদের আহ, লক্ষ্যে পৌঁছার জন্য এটা একটা সহায়ক হিসেবে কাজ করবে। তো আজকে আমাদের এতটুকুই। আমরা আশা করি আপনাদের এই, আপনাদের পাশে থেকে আপনাদের এই মানে গোলটাকে অ্যাচিভ করার জন্য আমরা একটা সহায়ক হিসেবে আপনাদের কাছে থাকতে পারবো। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।